প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। মুস্তামিজ বায়োলজিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বায়োলজির একদম প্রাইমারি টপিক, যেটা কোষ কোষ নিয়ে আলোচনা করব। আসো, যে আমরা জানি কোষ কাকে বলে। জীবদেহের গঠন ও কাজের এককে বলা হয় কোষ। এটা আমরা সবাই জানি, ফাইন। কিন্তু আমরা কি জানি যে এটাকে একক বলার কারণটা কি? দেখো তো একটু, যে আমাদের যে দেহটা আছে, এই দেহটাকে যদি তুমি ভাগ করো, অনেকগুলা তন্ত্র পাবা। ঠিক তন্ত্রগুলাকে যদি আবার ভাগ করো, অনেকগুলা অঙ্গ নিয়ে গঠিত। সেই অঙ্গগুলো আবার অনেকগুলা টিস্যু নিয়ে গঠিত, টিস্যুগুলো অনেকগুলা কোষ নিয়ে গঠিত। তাহলে কোষকে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে দেখো তো, অ্যাজ ইউজুয়াল আমরা যে কোনো একটা জিনিসের ক্ষুদ্রতম অংশ যেটা, এটাকে আমরা কোষ বলি বা একক বলি। তো ঠিক একইভাবে আমাদের দেহের ক্ষুদ্রতম অংশ হচ্ছে কোষ। এটাকে আর ভাগ করা যাচ্ছে না, এই জন্য তুমি এটাকে একক বলো। তাহলে এই ব্যাপারটা তোমার জানা হয়ে গেল। এরপরে আসো এরপরে আসো যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার। এগুলাও আমরা জানি, একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষ। আচ্ছা, ভেরি গুড। এখন আমাদের জানতে হবে আদি কোষের ইংরেজি নামটা কি। প্রোক্যারিওটিক সেল। প্রকৃত কোষের ইংরেজি নাম ইউক্যারিওটিক সেল। এখন এই শব্দগুলোকে একটু আমরা অ্যানালাইসিস করি। প্রো মানে হচ্ছে আদি, ক্যারিয়ন, ক্যারিওটিক কথাটা ক্যারিয়ন থেকে আসছে, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, তার মানে আদি নিউক্লিয়াস। আর দেখো তো, ইউক্যারিওটিক, ইউ মানে হচ্ছে প্রকৃত বা সুগঠিত, ক্যারিওটিক কথাটা ক্যারিয়ন থেকে আসছে, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে আমরা এটাও জানলাম। তাহলে ইউক্যারিওটিক মানে সুগঠিত নিউক্লিয়াস। তাহলে ওকে, ফাইন। প্রোক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস, আর এটা মানে সুগঠিত নিউক্লিয়াস। এখন আমরা আদি মানে কি সেটা তো অনেকে জানি না। দেখো এবার ব্যাপারটা কিরকম। যেমন আমি এখন বর্তমানে আমার হাত পা সব সব আছে, মানুষের যা যা থাকা দরকার সব আছে। তার মানে আমি একটা পরিপূর্ণ, স্বয়ংসম্পূর্ণ, সম্পূর্ণ একটা মানুষ। দেখো, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমি যখন একদম শুরুর দিকে ছিলাম, তখন কি আমার এই অবস্থা ছিল? তখন আমার ভ্রূণীয় অবস্থায় আমার অনেক কিছু মিসিং ছিল, ল্যাকিং ছিল। ঠিক সেম আদি বলি না আমরা, আদিম যুগ, আদি। আদি মানে হচ্ছে শুরুর দিকের অবস্থা। তাহলে একটা নিউক্লিয়াস সুগঠিত অবস্থায় কিরকম, সে যখন সৃষ্টি হচ্ছিল শুরুর দিকে অবস্থায় ছিল, তখন কিরকম ছিল, সেটা যদি তুমি বুঝো, হয়ে গেল। তাহলে দেখো, একটা নিউক্লিয়াস সুগঠিত হলে তার বেসিক্যালি চারটা অংশ থাকে। বলো কয়টা অংশ থাকে? চারটা অংশ। কি কি? দেখো, এই যে এরকম একটা পর্দা থাকে, এই পর্দাটাকে বলি আমরা নিউক্লিয়ার পর্দা, এই যে নিউক্লিয়ার পর্দা। আর এরকম দেখো একটা গোলাকার বস্তু থাকে, এটাকে বলি আমরা নিউক্লিওলাস। আর এরকম একটা জালিকা থাকে, এটাকে বলি আমরা ক্রোমাটিন তন্তু। আর এখানে কিছু তরল পদার্থ থাকে, এটাকে বলি আমরা নিউক্লিওপ্লাজম। তাহলে এই জিনিসগুলো আমরা এই জিনিসগুলো আমরা জানলাম। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, এই যে। তাহলে আবার বলো তো, একটা নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে? চারটা। নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন তন্তু। দেখো, এটা যখন শুরুর দিকে ছিল, তখন দেখো এখানে তুমি কোনো নিউক্লিয়ার পর্দা দেখতে পাচ্ছ? না। তাহলে এখানে কোনো নিউক্লিয়ার পর্দা নাই। এখানে কোনো নিউক্লিওলাস দেখতে পাচ্ছ? না। তাহলে এখানে কোনো নিউক্লিওলাস নাই। এখানে কি তুমি কোনো নিউক্লিওপ্লাজম দেখতে পাচ্ছ? না। তাহলে নিউক্লিওপ্লাজমও নাই। তাহলে ওই যে পেঁচানো সুতাটা এখানে আছে, তাহলে এখানে ক্রোমাটিন তন্তুটা আছে। তাহলে দেখো, আবার বলতেছি, তাহলে আদি কোষের নিউক্লিয়াসে কি কি নাই একটু বলো তো। নিউক্লিওলাস নাই, নিউক্লিয়ার পর্দা নাই এবং নিউক্লিওপ্লাজম নাই। তাহলে এটা আমরা পারবো। এরপরে যদি আমরা আসি, দেখো যে ক্রোমাটিন তন্তু এখানেও আছে, এখানেও আছে, তবে পার্থক্য আছে একটা। যেমন দেখো, এখানে দেখো, এই যে এটা নিউক্লিয়ার পর্দা, তাহলে নিউক্লিয়ার পর্দা থাকার কারণে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটা এখন সম্পূর্ণ আলাদা। তার মানে এখন ক্রোমাটিন তন্তুটা সাইটোপ্লাজম অবস্থান করতেছে নাকি নিউক্লিয়াস অবস্থান করতেছে? অবশ্যই নিউক্লিয়াস অবস্থান করতেছে। তাহলে এই জিনিসটা আমরা জানলাম। দেখো, এখানে নিউক্লিয়ার পর্দা না থাকার কারণে এখানে এই যে তোমার সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়ার যে বস্তুটা, বা এখানে যে ক্রোমাটিন তন্তুটা বা ডিএনএটা, এটা এখন কোথায় অবস্থান করতেছে? সাইটোপ্লাজমে অবস্থান করতেছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে সাইটোপ্লাজমে অবস্থান করে ডিএনএ বা ক্রোমাটিন তন্তু, আর এখানে অবস্থান করে কোথায়? নিউক্লিয়াস। এই ব্যাপারটাও তুমি জানলা। এরপরে আসো যে একটা ক্রোমোজোম রাসায়নিকভাবে কি নিয়ে গঠিত একটু দেখো তো তুমি। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে গঠিত। এই প্রোটিনটার একটা স্পেসিফিক নাম আছে, এই প্রোটিনটা হচ্ছে হিস্টোন প্রোটিন। সবাই বলো কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। এবং এই নিউক্লিক অ্যাসিড আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। একটা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, একটা রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে আবার দুই ধরনের পাইলাম আমরা। তাহলে এক কথায় ক্রোমোজোম কি কি নিয়ে গঠিত? ডিএনএ, আরএনএ এবং হিস্টোন প্রোটিন নিয়ে। তাহলে দেখো, এই ক্রোমাটিন তন্তু এবং এই ক্রোমাটিন তন্তুর পার্থক্য হচ্ছে এটা সুগঠিত হবে না আর এটা সুগঠিত হবে। তাহলে সুগঠিত হবে না, হবে মানে এখানে ডিএনএও থাকবে, আরএনএও থাকবে এবং কিও থাকবে? প্রোটিনও থাকবে। কিন্তু দেখো তো, এটাতে এটাতে সুগঠিত হবে না। তাহলে এখানে একটা জিনিস থাকবে না। কোন জিনিসটা থাকবে না? হিস্টোন প্রোটিনটা থাকবে না। তাহলে এখানে ডিএনএ থাকবে, ঠিক আছে, কিন্তু হিস্টোন প্রোটিন
থাকবে না। খুবই ইম্পর্টেন্ট কথা। তাহলে এখানে ডিএনএও থাকে, আরএনএও থাকে, প্রোটিনও থাকে, কিন্তু এখানে হিস্টোন প্রোটিনটা থাকবে না। এরপরে আসো এবার, যে এখানে যে ডিএনএটা, এমনি আমরা ডিএনএ তো সবাই দেখছি, ডিএনএ হচ্ছে এরকম, তাহলে এটা কিরকম, সূত্রাকার। তাহলে ডিএনএ এখানের ক্ষেত্রে প্রকৃত কোষের যে ডিএনএটা সেটা সূত্রাকার, কিন্তু আদি কোষের ডিএনএটা হবে এরকম বৃত্তাকার। তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এটুকু আমরা পড়ে ফেললাম। আবার বলি, তাহলে এখানে চারটা অংশ থাকবে নিউক্লিয়াসে, এখানে নিউক্লিয়ার পর্দা থাকবে না, নিউক্লিওলাস থাকবে না, নিউক্লিওপ্লাজম থাকবে না। এখানে ক্রোমাটিন তন্তুটা বা ডিএনএটা এখানে সাইটোপ্লাজমে অবস্থান করবে, আর এখানে অবস্থান করবে কোথায়, নিউক্লিয়াসে। এরপরে যে এখানে ডিএনএটা হবে বৃত্তাকার আর এখানে হবে সূত্রাকার, এখানে হিস্টোন প্রোটিন থাকবে না, আর এখানে ডিএনএ আরএনএ হিস্টোন প্রোটিন সবই থাকবে। এখানে আরেকটা এক্সট্রা কথা বলে রাখি, যে যেটা হয়তো তোমরা এসএসসি তোটে পড়বা। দেখো এবার, এই যে এই ক্রোমাটিন তন্তুটা বা এই ডিএনএটা এখন কোথায় অবস্থান করতেছে, সাইটোপ্লাজমে। তাহলে সাইটোপ্লাজমে যে স্থানে অবস্থান করে, ওই স্থানটাকে, ওই যে যে স্থানে অবস্থান করতেছে ডিএনএটা, তাহলে ডিএনএটা যে স্থানে অবস্থান করতেছে সেই স্থানটার নাম হচ্ছে নিউক্লিওয়েড। সেটার নাম কি, নিউক্লিওয়েড। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তুমি এসএসসি তে উঠে পড়বা, এসএসসি তে উঠে পড়বা এটা। তো আপাতত তুমি এই ব্যাপারটা একটু জেনে রাখলা, তাহলে জেনে রাখলে এটা তোমার পরবর্তীতে সুবিধা হবে, এই জিনিসটাও তুমি জানলা। আচ্ছা এবার আসো, যে এই নিউক্লিয়াসটা যদি সুগঠিত হয় স্যার, চারপাশের যে সাইটোপ্লাজম আছে সেটাও তো সুগঠিত হবে। সুগঠিত মানে যা যা থাকার কথা সব থাকবে। তাহলে কি কি থাকার কথা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তু, লাইসোসোম, রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, ভ্যাকিউল, প্লাস্টিড, সব থাকার কথা। তাহলে সব এখানে থাকবে। এটা যেহেতু দেখো, এখানে যেহেতু নিউক্লিয়াস সুগঠিত নয়, তার মানে সাইটোপ্লাজমও কি হবে না, সুগঠিত বা সম্পূর্ণ হবে না। তার মানে এখানে এসব সব কিছু থাকবে না। এখানে একজন ভাগ্যবান বস্তু থাকে, সেটার নাম হচ্ছে রাইবোজোম, শুধুমাত্র রাইবোজোমই থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। আদি কোষে কোন সাইটোপ্লাজমে অঙ্গাণু বিদ্যমান, রাইবোজোম। দেখো এখানেও রাইবোজোম আছে, এখানেও রাইবোজোম আছে, এখানেও রাইবোজোম আছে, এখানেও কি আছে বলো, রাইবোজোম আছে। তাহলে দেখো আমি এটা, এটা হচ্ছে তোমার একটা আমি মার্ক করতেছি, তাহলে এখানেও রাইবোজোম আছে দেখো, আর এখানেও দেখো রাইবোজোম আছে। এই রাইবোজোমের মধ্যে আবার দুইটা পার্থক্য আছে, মানে এখানে পার্থক্য আছে। এটা হচ্ছে 70S রাইবোজোম, আর এটা কত এস রাইবোজোম, এটা হচ্ছে 80S রাইবোজোম। এটা হচ্ছে 80S রাইবোজোম, এটা 80S রাইবোজোম। এবার এস নিয়ে তোমাদের যত দ্বিধাদ্বন্দ্ব, স্যার এস মানে কি, এস কি, এস কি, এগুলা যেমন ভরের একক যেমন কেজি, ঠিক একইভাবে এসটাও হচ্ছে এখানে একটা একক। রাইবোজোমের এককের নাম হচ্ছে এস। এই ব্যাপারটা জানলা। আরো ডিটেলস তোমাদেরকে এসএসসি তে আমরা পড়ানোর সময়, রাইবোজোম পড়ানোর সময় পড়াবো। এরপর আসো, যে 70S এর রাইবোজোমের আবার দুইটা খণ্ড আছে, দুইটা আলাদা আলাদা অংশ আছে, একটা হচ্ছে 30S আর একটা হচ্ছে 50S। 80S যেটা, সেটার আবার দুইটা খণ্ড আছে, একটা 40S আর একটা 60S। এটাও একটু জেনে রাখলা তুমি। এখন এখানে আবার যোগফলের একটা ব্যাপার থাকে, এগুলো আমরা তোমাদেরকে এসএসসি তে বলবো, এখন বললে তো এটা এখন আমাদের এই টপিকটা এখনের টপিক না। এখন তুমি মনে রাখার একটা ব্যাপার দেখো, এখানে 7 0 না, 7 এটা বিজোড় সংখ্যা, তাহলে 3 5 এগুলা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় বিজোড়। আর এখানে 8 জোড় সংখ্যা, 4 6 এগুলাও জোড় সংখ্যা, তাহলে জোড়ে জোড়ে কেমন এরকম। আচ্ছা আমরা এটাও জানলাম। তাহলে এখানে সাইটোপ্লাজমের অঙ্গাণুর মধ্যে কি থাকে, রাইবোজোম, আর এখানে সবগুলা থাকে। আর এখানে রাইবোজোমটা 70S আর এখানে রাইবোজোমটা 80S। এরপর আস, দেখো আমরা তিনটা কোষ বিভাজন, এই যে আমরা ক্লাস 8 এর বইও তো পড়ছি, একটা হচ্ছে অ্যামাইটোসিস বিভাজন, একটা মাইটোসিস বিভাজন, একটা মিওসিস বিভাজন। এবার তুমি মিলাও তো, আদি কোষের প্রথম অক্ষর কি, সরায়া। তাহলে এখানে কোন কোষ বিভাজনের প্রথম অক্ষর সরায়া আছে, অ্যামাইটোসিস। তাহলে মিলে গেল, দেখছো কত সুন্দর মিলে গেছে। তাহলে কি বললাম বলো, তাহলে আদি কোষে কোন কোষ বিভাজন ঘটবে, সরায়া দিয়ে সরায়া, বলো কোনটা, অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটবে। আর বাকি মাইটোসিস মিওসিস কোথায় ঘটবে, প্রকৃত কোষে ঘটবে। এটাও তো তোমরা জানো তাইলে, যে তোমার মাইটোসিস ঘটবে দেহকোষে আর মিওসিস ঘটবে জনন মাতৃকোষে। আবার বলতেছি, এটা তোমার কোষ বিভাজন অধ্যায়ে পড়া লাগবে। মাইটোসিস ঘটবে দেহকোষে আর মিওসিস ঘটবে জনন মাতৃকোষে। এরপরে আসো, যে আবার দেখো শ্বসন দুই প্রকার জানো তোমরা, একটা সবাত শ্বসন যেটা অক্সিজেনের উপস্থিতিতে হয়, আর একটা অবাত শ্বসন যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। তাহলে দেখো সরো, এই যে সরো সরায়া, এই যে অবাত শ্বসন, তাহলে কোথায় হবে, এই যে মিলাও মিলাও, সরায়ার সাথে মিলাও, অবাত শ্বসন। তাহলে সবাত শ্বসন হবে কোথায়, প্রকৃত কোষে। তাহলে দেখো তো এই পড়া স্লাইডটা আমরা পড়ে ফেললাম সুন্দর করে। এতটুকু আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো আদিকোষ প্রকৃত কোষ নিয়ে তোমাদের যে কনফিউশন ছিল বা যে ঝামেলা ছিল, আশা করি তোমার এই জিনিসটা তোমরা এখন পারবা, এবং সেটা খুব ভালো করে বেসিক সহকারে পারবা। এখন আমাদেরকে যদি আদিকোষ প্রকৃত কোষের পার্থক্য আকারে যদি আমরা তোমাদেরকে শিখাই বা খাতায় নোট করাই দিই, তাহলে এভাবে করে তুমি লিখবা। তাহলে দেখো কাকে বলে পরীক্ষায় আসলে, তাহলে কাকে বলে আসলে তুমি কি লিখবা, তাহলে কাকে বলে আসলে প্রথমে লিখবা হচ্ছে দেখো
যে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে বলবো আমরা আদিকোষ, আর যে কোষের নিউক্লিয়াস সুগঠিত তাকে বলবো আমরা প্রকৃত কোষ। তাহলে এটা জানলাম। এরপর আসো নিউক্লিয়াস। তাহলে এখানে কি কি থাকবে না? নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম থাকবে না, আর ওখানে ওগুলা থাকবে। আচ্ছা, গেল। এবার এখানে ক্রোমোজোম কোথায় অবস্থান করবে? সাইটোপ্লাজমে। আর এখানে কোথায় অবস্থান করবে? নিউক্লিয়াসে। দেখো কত সহজ, যা পড়ছি তাই। এরপর আসো এই যে ডিএনএ। তাহলে এখানে ডিএনএটা বৃত্তাকার হবে এবং কোনটা থাকবে না? হিস্টোন প্রোটিনটা থাকবে না। আর এখানে সূত্রাকার হবে এবং হিস্টোন প্রোটিনটা থাকবে। তাহলে এই জিনিসটাও আমরা জানলাম। এরপর আসো যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এখানে শুধুমাত্র কোনটা থাকবে? রাইবোজোম। তাহলে এখানে শুধুমাত্র থাকবে রাইবোজোম। আর এখানে সমস্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে। আর এখানে রাইবোজোম কত এস? 70 এস। আর এখানে কত এস? 80 এস। তাহলে এটাও জানলাম। আসো কোষ বিভাজন, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসের আরেক নাম দ্বিবিভাজন, এটা একটু মাথায় রাখতে পারো। আর ওখানে হচ্ছে মাইটোসিস ও মিউসিস, এখানে অবাত শ্বসন, ওখানে সবাত শ্বসন। এবার আসো আমরা উদাহরণ। আদিকোষী প্রাণী কারা কারা আছে? ব্যাকটেরিয়া এবং নীলাবশ কোষপ্রাণী, এই দুটো উদাহরণ মাথায় রাখবা। এবং নীলাবশ কোষপ্রাণীকে আমরা নস্টক বলি বৈজ্ঞানিক নামে। আর এখানে শৈবাল, ছত্রাক, মশ, ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি যা যা থাকে সবাই কোন দিকে থাকবে? সবাই থাকবে হচ্ছে প্রকৃত কোষের দিকে। তাহলে এই জিনিসগুলো তুমি মাথায় রাখলা। তাহলে এই পড়াটা তোমাদের পড়া শেষ। তাহলে আমরা দেখো তো কত সুন্দর করে, কত ইজিলি চিত্র বেসড। চিত্র ছাড়া বায়োলজি পড়া যাবে না। কারণ তুমি ম্যাথ ছাড়া যেমন সূত্র করতে পারবা না, সরি, সূত্র ছাড়া যেমন ম্যাথ করতে পারবা না, ঠিক চিত্র ছাড়া তুমি বায়োলজি পড়লে সেটা তোমার মনে থাকবে না, ইন্টারেস্টিং মনে হবে না, ফিল করতে পারবা না বায়োলজিকে। তাহলে তুমি চিত্র বেস, যেহেতু তুমি এই যে আদিকোষ প্রকৃত কোষ পড়লা এবং সেটা যখন এভাবে নোট করে ফেলবা সুন্দর করে, তখন তোমার এটা আর ভুল হবে না। এবার দেখো আমরা এভাবে করে তোমাদের এসএসসি যে ভিডিওগুলো সেগুলো দিব। আমরা মোস্তামিজ বায়োলজি এসএসসির স্টুডেন্টদেরকে অফলাইনে পড়াই, চকবাজার মতি টাওয়ারে। তো আমরা বেসিক্যালি এসএসসি নিয়ে কাজ করার একটা কারণ হচ্ছে যে আমরা এসএসসি থেকে এসএসসিতে যে স্টুডেন্টগুলো পাই সেগুলো অনেক ভালো মার্কস নিয়ে আমাদের কাছে আসে বায়োলজিতে, সেটা 90+, 95+। তাও হয় কি যে স্টুডেন্টগুলা বেসিক্যালি অত বেশি স্ট্রং থাকে না, বায়োলজি মুখস্থ করে তারা চলে আসে, মুখস্থ করে পড়ে চলে আসে, বায়োলজিকে একটা মুখস্থের সাবজেক্ট মনে করে। কিন্তু বায়োলজি এরকম না। তাহলে বায়োলজি হচ্ছে একটা প্রিমিয়াম সাবজেক্ট, তোমাকে চিত্র বেস পড়লে বায়োলজি হচ্ছে একদম ইজি, মনে থাকবে তোমার। দ্বিতীয় কথা, যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের স্বপ্ন থাকে হচ্ছে ডাক্তার হওয়া, মানব সেবা করা। তো ডাক্তার হওয়ার জন্য তোমার বায়োলজিটাকে আমাদের বেশি প্রায়োরিটি দিতে হয়। তো বায়োলজিটা যদি তুমি এসএসসি লেভেল থেকে একটা স্ট্রং ভিত্তি তৈরি করে আসতে পারো, এসএসসিতে কাজে লাগবে, এডমিশন টেস্টে ভালোভাবে পার করতে পারবা। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক। এর পরের ক্লাসে আমরা আরেকটা ভিডিও নিয়ে বা এর পরের সিকোয়েন্স নিয়ে তোমাদের কাছে আসবো।